আগামী ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের সাথে বৈঠক শেষে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের সাথে সৌজন্য সাক্ষাতের সময় মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বাইরে এসে বিএনপি মহাসচিব জানান, দলীয় প্রধানকে বিদায় শুভেচ্ছা জানানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরে আসবেন এবং গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন। আগামী 7 তারিখে তিনি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্য। আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশাই। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কাজ করছে সরকার। দ্রুতই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। 31 ডিসেম্বর মার্চ ফর ইউনিটি থেকে আগামী 15 দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু 4 দিন পার হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে সরকারের সমালোচনা করেন সংগঠনটির নেতারা। বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কাজ চলছে ঘোষণাপত্র নিয়ে, কিন্তু সেটা কত দিনের মধ্যে শেষ হবে তা স্পষ্ট করেননি তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সমসাময়িক বিষয়ে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সরকার যদি নাও পারে পরবর্তীতে রাজনৈতিক সরকার বিচারের বিষয়টিকে প্রাধান্য দেবে। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। সে যেই আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল সেগুলোর জন্য এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। এই সময় বিগত 5 মাসে গণমাধ্যমের যে স্বাধীনতা তার নজির এই দেশে আগে কখনো ছিল না বলেও দাবি করেন প্রেস সচিব। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের মামলা তদন্তে পিবিআই সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত 5 মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না। আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্রশিক্ষণ শেষ করে পুলিশের পোশাকের পরিবর্তে হাতে পেয়েছে অব্যাহতিপত্র। যোগদানের পরিবর্তে অবস্থান নিতে হয়েছে সচিবালয়ের সামনে। অব্যাহতি পাওয়া 321 জন এসআইয়ের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের 103 জন, নারী 37 জন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাপালেও তা অস্বীকার করে চাকুরিতে পূর্ণ বহালের দাবি তাদের। মাহবুব কবির চপলের রিপোর্ট। যারা পরিবারের বোঝা কমানোর স্বপ্ন দেখিয়েছিলেন তারা এখন পরিবারের বোঝা। হতাশা, অনিশ্চয়তা আর ক্ষোভ নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন সদ্য বাদ পড়া এসআই সদস্যরা। আমার কাছে মনে হচ্ছে এর থেকে মৃত্যু ভালো ছিল, কারণ আমি রাস্তায় কখনো বসবো এটা কখনো আমি ভাবি নাই। আমি তো ইউনিফর্ম পরে জয়েন করবো এটা ভাবছি। এতদিন হয়তো বা আমরা স্যালারি পেতাম। আমরা আগে পরিবার চালাতাম, এখন আমরা পরিবারের বোঝা হয়ে গেছি। আমরা এর থেকে মুক্তি চাই।
আমরা চাই আমাদেরকে দ্রুত পদায়ন করা হোক। 112 বছরে পুলিশের ইতিহাসে এরকম নাই যে এই শৃঙ্খলার কারণে চাকরিচ্যুত করা হয়। এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়ে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নেন 823 জন, কিন্তু সরকার পরিবর্তনে বদলে যায় অনেকের ভাগ্য। যোগদানের আগ মুহূর্তে বাদ দেয়া হয় 321 জনকে, যার মধ্যে 103 জন সংখ্যালঘু সম্প্রদায়ের, নারী 37 জন। এতে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা 172 জন সংখ্যালঘু ছিলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আর আমাদেরকে বাদ দিয়েছে 103 জনকে। দেখেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি তো আর হচ্ছে যে আমি তো মেধার জন্য আমার চাকরিটা পেয়েছি। আমার ফিটনেস ছিল, ঠিক ছিল, আমি মেডিকেলে পাশ করছি। 58টা মেয়ের মধ্যে আপনার 37টা মেয়ে বাইরে, তো এটা দেশের জন্য একটা বিরাট, পুরো নারী জাতির জন্য একটা বিরাট প্রশ্ন। কেউ এই ডিফেন্সেও আসতে চাইবে না, যেটা সত্যি কথা। আর আমাদের যে কি অমানসিক ট্রেনিং দেওয়া হয়, কি ধরনের মানসিক শারীরিক পরিশ্রম করানো হয়, একটা মেয়ের শরীরে এটা অ্যাবজর্ব করে না ভাইয়া। আমাদের অ্যাডাপ্টেশন পাওয়ার লো হয়ে যায়, বাট এরপরেও আমরা কিন্তু টিকে ছিলাম সেখানে। 1 বছরের প্রশিক্ষণ শেষ হলেও বাকি 500 এসআইকেও নিয়োগ দেয়নি সরকার। আতঙ্কে আছেন তারাও। এসব বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা। বৈষম্য বাংলাদেশ কোনো বৈষম্য করা হবে না, যেখানে আমরাই প্রথম বৈষম্যের শিকার হলাম। একটা বছর এত কষ্ট করে ট্রেনিং করার পর এখন এই অব্যাহত পতনের রাস্তায় বসে আছে। আমাদের হচ্ছে পলিটিক্যালি যদি কোনো ধরনের ইনভলভমেন্ট থাকতো, সেই ধরনের অভিযোগ হয়তো আনতে পারতো, কিংবা ওইভাবে অন্যভাবে বাদ দিতে পারতো, কিন্তু আমাদেরকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটাতে সেই ধরনের অভিযোগে কোনো ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল না। আমাদের একটাই চাওয়া, আমাদের চাকরিতে পুনর্বহাল করুক, যেহেতু আমরা নির্দোষ, আমরা কিছু এরকম কাজ করিনি। এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পাওয়া যায়নি। কথা বলতে রাজি হননি স্বরাষ্ট্র সচিবও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপালী পর্দার নবাব নামে খ্যাত এই কিংবদন্তি শিল্পী। তার বয়স হয়েছিল 81 বছর। আজ বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে। 1969 সালে প্রয়াত এইচ আকবরের চলচ্ছবি দিয়ে চলচ্চিত্র জগতের সূচনা হয় প্রবীর মিত্রের। 1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। 2018 সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শিয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, পুত্রবধূ সহ 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্ষিয়ান এই শিল্পী। নাজমুল আবেদিন ফাহিমের সাথে দুর্ব্যবহার করার পেছনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, চাপের মুখে উত্তেজিত হয়ে অবচেতন মনেই এই আচরণ করেছিলেন, তবে সমস্যার সমাধান হয়েছে বলে জানান বোর্ড সভাপতি। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুর্ব্যবহার করার অভিযোগে বিসিবি থেকে পদত্যাগের কথাও ভাবছিলেন বলে বেসরকারি এক টেলিভিশনকে জানান নাজমুল আবেদিন ফাহিম।